আমার সহকর্তা দুইজন ছাড়া আর কেউ নেই, আমি তাদেরকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। আধুনিক সমাজ এমন যে সমাজে বাড়ির সবচাইতে বয়স্ক লোকের সম্মান সবচাইতে কম। এমনকি আমরা যখন বাড়িতে কোনো উৎসব আয়োজন করি তখন বাবা মাকে একটু আড়ালে রাখি। তারা তো আগের লোক, তারা তো আমাদের মতন আধুনিক নয়, তাদের নাচে গানে সব কিছুতে তারা আমাদের সাথে মিলতে পারবে না। সেই জন্য আমি আপনাদের আমার বক্তব্য বলার সময় পাই বা না পাই, কারণ আমাকে পরীক্ষিত বলেছেন 20 মিনিটের ভিতরে বলতে। এখানে 20 মিনিট কেউ বলেনি আমার আগে। যাই হোক, এবার আমি আপনাদের বলি, কিন্তু আমি যে কথাটা আমার বলা দরকার সেটা শুনবার তার স্মৃতির মন্থনের মতন লোক এখানে কেউ আছে কিনা আমি জানি না। 1992 সালের 29 এবং 30 মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয় আম্বেদকরের শতবর্ষ অনুষ্ঠান করেছিল 2 দিন ব্যাপী। ওয়েস্ট বেঙ্গলে তখন কোন বিশ্ববিদ্যালয়ে মানে ছোট করেও আম্বেদকর জয়ন্তী হতো বলে আমরা জানি না। তুমি ছাত্র ছিল? আর কেউ নেই? আর তো বোধহয় কেউ নেই। ফলত সে কথাগুলো বলার লোক তো আর এখানে নেই। নতুনদের কাছে সে কথা বলার দরকার ছিল। এ কথা বলার দরকার আছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 7 দিন ব্যাপী আম্বেদকর উৎসব হয়েছে। আমাদের এখানে গ্রন্থাগারে তার প্রদর্শনী হয়েছে, তার গ্রন্থে। আমাদের এখানে সেমিনার হয়েছে, পদযাত্রা হয়েছে। আমরা কলকাতায় যে বিশাল বিশাল মিছিল করেছি, সেই মিছিল কলকাতার অন্যান্য যারা মিছিল করেন তার থেকে বেশি। তখন উনি তো পরীক্ষিত বাবু বা সৎপতি বাবু নাম জানেন না। দলিত সমন্বয় সমিতি এই 16 সালে পর্যন্ত, এই অশোক জানে, ওরা জানে 16 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের আম্বেদকর মিশন এবং দলিত সমন্বয় সমিতি যে মিছিল কলকাতায় করেছে, ইন প্রেজেন্স অফ দ্য প্রভিন্সি ভাইস চ্যান্সেলর যাননি, প্রো ভাইস চ্যান্সেলররা গেছেন, রেজিস্ট্রার ইত্যাদি ওরা গেছেন। তত বড় মিছিল আম্বেদকরের জন্মদিনে কম হয়, এবং এটা কলকাতা বিশ্ববিদ্যালয়। এই নামে না যে অন্য কোনো একটা সংগঠন, তারা তাদের সঙ্গে সেই কাজ করেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গলে নয়, শুধু সারা ভারতে, এমনকি বাংলাদেশে, শ্রীলঙ্কা, আমাদের আন্দামান দ্বীপ থেকে, বাংলাদেশ থেকে, বাংলার বাইরে যারা দলিত আন্দোলনের নানা মনীষীরা যারা অবদান রেখেছেন, এই যে আমাদের ডিপ্রেস ক্লাসের লীগের যিনি সভাপতি রবীন্দ্রনাথ দাশগুপ্ত, তিনি তার ভিতরে আছেন। এইরকম প্রায় 120 জন লোককে পুরস্কৃত করা হয়েছে। এবং এটা আপনারা জানবেন যে ওই SC/ST যে সেল আমাদের ওখানে ছিল, আমি তার দায়িত্বেও ছিলাম। সেই সময় জগজ্জীবন রাম, আম্বেদকর, গুরুচাঁদ ঠাকুর, এদের নামে সিদ্ধান্ত হয়েছিল যে তাদের এই বিদ্যাসাগর, সেই সময় বিদ্যাসাগরের ছবি এখানে টানানো হয়, এর মতন বড় ছবি এখানে টানানো হবে। কিন্তু টানানো হয়নি, কারণ ওই যে আমাদের ব্যানার্জি সাহেব একটা কথা বলেছেন যে আইন হলেই হয় না, তাকে প্রয়োগে নিতে গেলে তার পেছনে জনসমর্থন এবং আন্দোলন লাগে। এবং এখানে যে SC/ST সেলটা গড়ে উঠেছে, সেই সেলটাও গড়ে উঠেছে কিন্তু আমাদের আন্দোলনের ফলে। ওই দিলীপ আছে নাকি পেছনে, দিলীপ এসেছে, ওরা জানে যে এইসব আন্দোলন তারা করেছিল। যে কথাটা আমি বলতে চাই যে বিশ্ববিদ্যালয় শুধু এই শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষটা মাত্র নয়, এবং একসময় আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় পাঞ্জাবের এই পাশ থেকে একেবারে ব্রহ্মদেশ পর্যন্ত ওই বোম্বে বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় বাদে গোটা বৃহত্তর ভারতবর্ষ কলকাতার অধীনে ছিল। তারপরেও পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত কলেজ একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর ছিল, পরপর হয়। আমাদের সময় যখন তখন 212টা কলেজ ছিল।
যাই হোক, আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে আম্বেদকর মিশন বহুদিন আগে তৈরি হয়েছে এবং তারা এইসব কাজ করেছে, এবং কি আম্বেদকর লেকচার বাংলার বাইরের লোকদের এনেও সেই লেকচার দেওয়ানো হয়েছে। এবং এই কাজগুলো আমার দুর্ভাগ্য যে আমি তখন এখানে এইসবের দায়িত্বে ছিলাম এবং সেই সব কাজ আমরা করেছিলাম। আমি এবার আমার মূল কথায় একটু যেতে চাই, সেটা হচ্ছে ওই বলে বয়স্ক লোককে শেষে দিতে হয়, সেই হিসেবে আমার যারা বিশিষ্ট লোকেরা তারা যা বলেছেন তাতে তো কোনো কিছু বাদ নেই, কারণ জীবনের সব কথাই বলেছেন, প্রথম থেকে ওই জন্ম থেকে শুরু করে সব। তা আমি এখন কি বলবো আপনাদের কাছে? একটি কথা বলি, এখানে অনেক বুদ্ধিজীবীরা আছেন যারা সিলেবাস করেন, উনি তো বলে সিলেবাস কমিটিতে আছেন আপনি না? আছেন, এরকম অনেকে আছেন। না না, এখনো আপনি জানেন কে কদিন পরেও থাকবে, শোনেন যাওয়ার কথা এখন হয় নাই। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই, আম্বেদকরকে আমরা অর্থনীতিবিদ হিসেবে জানি, রাজনীতিবিদ হিসেবে জানি, কিন্তু আমি বলতে চাই প্রথম কথা, আম্বেদকর শুধু দলিতের নেতা নন, দলিত মুক্তির নেতা তিনি নন। তিনি যে কাজ করেছেন তাতে দলিতদের অনেক কাজ হয়েছে, কিন্তু তিনি ভারতের জাতীয় নেতা। উনি বলেছেন যে ভারতবর্ষে যারা, ভাইস চ্যান্সেলর বলেছেন, ভারতবর্ষের যারা শ্রেষ্ঠ নেতারা আছেন তাদের ভিতরে তিনি বিরলতম একজন। আমিও তাই বলি যে তিনি শুধু বিরল নয়, অনন্য। এই অনন্যতা তার অর্জিত হয়েছে, তার শুধুমাত্র আমাদের জন্য যেসব কাজ করেছেন তা না, সেই অনন্যতা তৈরি হয়েছে তার নিজেকে গড়ে তোলার ভিতর থেকে। এবং এই গড়ে তোলার ভিতরে কি বাধা, তার স্কুলে তাকে সংস্কৃত পড়তে দেওয়া হয়। আমাদের দেশের শিক্ষা মানে ছিল সংস্কৃত জানা, মানে টোলে পড়া। টোলে কি পড়ানো হতো? প্রধানত সংস্কৃত পড়ানো হতো, সংস্কৃত বৃত্তের ভিতরে যে জ্ঞান ছিল সেই জ্ঞান পড়ানো হতো। এবং তারপরে যখন ইংরেজরা আমাদের দেশে আসে, তারপরে যেসব এডুকেশনের যে রিফর্ম গুলো হয়, তার ভিতর থেকে যে সমস্ত আন্দোলন আসে, তার দ্বারাই কিন্তু আমাদের ভিতরে পাশ্চাত্যের জ্ঞান বেশি আসে। এবং পাশ্চাত্যের এই জ্ঞান, বিশেষ করে ইংরেজি জানা ইত্যাদির মাধ্যমে ভারতবর্ষ ফরাসি বিপ্লবের কথাও জানেন, আর অন্যান্য কথাও জানেন, মেনথাম বিল সবার তাদের কথা জানে, মার্কস এঙ্গেল সবার কথা জানে, এইভাবে তারা হয়েছে। কিন্তু একটা কথা বুঝবেন, সে কথাটা হচ্ছে এই যে এখন এমন এমন করে কথা বলা শুরু হয়েছে যেন আম্বেদকর সংরক্ষণের জন্য এসেছিলেন। এমন এমন কথা বলা হচ্ছে যেন আম্বেদকরকে ছোট করতে পারলে এই 85 লাখ মানুষের অধিকার থেকে তাদের নষ্ট করে দেওয়া যায়। কিন্তু বিপদ হচ্ছে অন্য জায়গায়। মানুষ যখন একবার দেখতে শিখে যায়, মানুষ যখন একবার বুঝতে শিখে যায়, তার শত্রুকে সে চিনতে পারে মিষ্টি মিষ্টি কথা বললেও। মিষ্টি মিষ্টি কথা অনেকে বলে শত্রুতার জন্য, কিন্তু তাও তাদের বুঝতে পারে, চিনতে পারে। এবং এই সংরক্ষণের কথা একটা দিয়ে শুরু করে, উল্টো দিক থেকে শুরু করছি, আমি পরে কথা পরে বলছি। দরিদ্র ব্রাহ্মণদের থেকে অভাগার কেউ নেই, যেমন সৎপতিবাবু একটু আগে বললেন না, সেই দরিদ্র ব্রাহ্মণদের মুক্তি করার জন্য আমাদের উচ্চ বর্ণের সংরক্ষণ জারি হয়েছে, জানেন তো? কে জানেন না? হাত তোলেন, আমি তাকে আবার ভালো করে বুঝিয়ে দেবো। সবাই জানেন এই উচ্চ বর্ণের রিজার্ভেশন মানে কি? গরিবদের জন্য। একদম আমার হৃদয় একবার বলে যাচ্ছে, সেই জন্য গরিবদের জন্য। সে গরিব মানে কত টাকা আয় করলে গরিব হয়? মাত্র 8 লক্ষ টাকা। বছরে মাত্র 8 লক্ষ টাকা আয় হলে সে গরিব। প্রেমটা ধরে পড়ছে কোন দিক থেকে দেখেছেন? চৈতন্যদেব চারিদিকে একবারে গলে যাচ্ছে। আমি বলছি দলিত ছেলেদের প্রতি যাদের দরদ আছে,
দলিত ছেলেরা যারা নিজেদের অধিকার নিজেরা আদায় করে নিতে চায়, তাদের কিন্তু এইসব মিষ্টি কথা বললে হবে না। যদি তা বলে, তাহলে তারা নিজেদেরকে ওই মিষ্টি খেতে গিয়ে মিষ্টির ভিতরে, মিষ্টির পাত্রে যেমন করে মাছি পড়ে যায় আর সেখান থেকে উঠতে পারে না। মিষ্টি খেতে পারে কিন্তু মাছি আর বাঁচে না। এই সচেতন আমি করতে চাই। আন্দোলন মানে সচেতনতা। আন্দোলন সে করতে পারে যে জানে আমার অধিকার কি, যে জানে আমি কোথায় আছি, আমি কি চাই, আমার কি পাওয়া উচিত ছিল আমি পাইনি, সে আন্দোলন করতে পারে। মরা মানুষ আন্দোলন করতে পারে না। ওই মিষ্টির ভিতরে যে ডুবে আছে সে আন্দোলন করতে পারে না। ব্যক্তিগত মোহে, ব্যক্তিগত লোভে আমার সন্তানদের আমি বলবো তারা যেন ওই মিষ্টির ভিতরে ডুবে না যায়, তার অধিকার সম্পর্কে তারা সচেতন হয়। আমি এবার যে কথাটা শুরু করতে চাইছিলাম সেটা বলি। আম্বেদকরকে ওই এরা বললো না যে আমাদের কিছু কিছু বই টই আছে আম্বেদকরের উপর কথা বললে অন্যদের সম্পর্কে বলতে পারতো, এবং এদের কাছে আমার বায়োডাটাও দেওয়া আছে। কারণ এর আগের বছর এরা আমাকে আম্বেদকর পুরস্কার দিয়েছিল, সেই জন্য তাদের কাছে আমার প্রায় 10 পাতা বায়োডাটা দেওয়া আছে। আমার খান্তি লেকচারে আম্বেদকরের উপরে বই আছে, অন্তত সেই কথাটাও তারা বলতে পারতো, সে বলার সুযোগটা তারা পায়নি। কিন্তু আমি এই বিশ্ববিদ্যালয়ে এই ঘরে বসেছি 22 বছর। বয়স্ক বাড়ির লোকদেরও যে বয়স্ক লোকদের কি দুরবস্থা হয় তা বুঝিনি। আমি যেটা বলতে চাই এখন, ওই যে জাতপাত তড়ক মন্ডল যেমন করে এলিয়েশন অফ কাস্টের ব্যাপারটা তাকে সে পর্যন্ত আম্বেদকরের ভাষণ দেওয়াই হয় না, কিন্তু সেটা তিনি বই আকারে দিয়েছিলেন। যেমন বহু জায়গায় আমাদের ভাষণ দেওয়ার সুযোগ হয় না, আমরা সেটা বইতে লিখতে চেষ্টা করি প্রতিনিয়ত রাত 2টো পর্যন্ত। এখনো আমার 75 বছর বয়স। আমি আপনাদের কথা যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, আম্বেদকরের এই জিনিসটা এখনো আমাদের অন্য বিজ্ঞ বক্তা যারা বলেছেন তারা বলেননি, সেটা আমি একটু দৃষ্টি দিতে চাই। আম্বেদকর কিন্তু অ্যানথ্রোপোলজি যেটা বলে আমাদের নৃবিজ্ঞান বা নৃতত্ত্ব, মানুষের যে সামাজিক বিজ্ঞান, সেই বিজ্ঞান নিয়েও তার কাজ আছে। বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনিও একজন নৃবিজ্ঞানী ছিলেন বড়। তারাও কিন্তু তাদের কোনো আলোচনায় এইভাবে আম্বেদকর আসেন। তার পরবর্তী সময় এখনো যারা আম্বেদকর নিয়ে চর্চা করেন বা সিলেবাস করেন বা বই লেখেন বা আম্বেদকর চর্চা ভারতবর্ষে নৃবিজ্ঞান চর্চা করেন, তারা কিন্তু তার কোথাও আমি বলি তারপরে তুমি বলুন, আম্বেদকর বিজ্ঞানে যারা করেছে, যারা নৃবিজ্ঞান চর্চা করেন, তারা আম্বেদকরকে নৃবিজ্ঞানের একজন মানুষ বলে বলেন না। কিন্তু আপনারা মনে করুন তো, তখন তার 26 বছর বয়স, তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। এই আমার বইটাই আমি ছাত্রদের জন্য বলছি, এখানে ওই বইটার সম্বন্ধে একটু একটু ছোট ছোট বলা আছে, তোমাদের উপকারে লাগার জন্য। সেখানে ওনাকে একটা ক্লাস সেমিনার হয় ওখানে, সেরকম একটা সেমিনারে ওনাকে ডাকা হয়েছিল। তার শিক্ষক গোল্ডেন ভাই সাহেব উদ্যোগে সেই সেমিনারটা হয়েছিল। তা ওকে বলছিল তুমি বলতে পারবে তো, তুমি বললে বলবে একটা, বলবে হ্যাঁ তাই বলেন। ওই সময় কিন্তু আমেরিকায়, বিশেষ করে কলম্বিয়া ইউনিভার্সিটি এবং তার গোটা অঞ্চলে এই নৃবিজ্ঞান চর্চার স্বর্ণযুগ চলছে। সেই সময় ওনাকে বলতে বলল কি বিষয়ে, দ্য কাস্ট, উনি বললেন যে বিষয় সেটা হচ্ছে দ্য কাস্ট ইন ইন্ডিয়া, দেয়ার মেকানিজম, জেনেসিস এন্ড ডেভেলপমেন্ট। বয়স কত? 26। লিখলেন কি, ভারতবর্ষের আমাদের যে জাত ব্যবস্থা, তার এই আলোচনার ভিতরে শাস্ত্রীয় শাসন, বিধি ব্যবস্থা, প্রচলিত নানা আইন, নারী পুরুষের অবস্থান, বিবাহ বিধি, সতীদাহ, জাত প্রথা থেকে শুরু করে সমস্তটা তার বিষয়। পরে সেটা ওখানকার ইন্ডিয়ান এন্টিকোয়ারি পত্রিকায় ছাপা হয়েছিল। এইটা থেকে শুরু করে আপনারা জানেন ওনার আরো
ইন্ডিয়ান কাস্ট নিয়ে অনেক বই আছে, কিন্তু আর বাধা কোথায় ছিল? উনি তো সংস্কৃত পড়তে পারছিলেন না, ওনাকে তো স্কুলে ভর্তি করতে হয়েছিল, কারণ ব্রাহ্মণ না হলে কেমন করে পড়বে সংস্কৃত? তাকে পড়তে দেওয়া হয়নি। উনি ইংরেজিতে এবং ব্যক্তিগতভাবে যেটুকু সংস্কৃত শিখেছিলেন তার মাধ্যমে এই গোটা সংস্কৃতের সমুদ্র তিনি পার করেন। তারপরে তিনি যা লেখেন সেটাই মার্কস সাহেব যেমন হেগেলকে উল্টো করে দিয়েছিলেন, বস্তুবাদী হেগেলকে, তেমন উনি গোটাটাকে উল্টো করে দেন। এই হচ্ছে শাস্ত্র, এর ভিতরে দেখো এর ভিতরে কিরকম চক্রান্ত আছে তাই উনি ধরে দিয়েছিলেন। এতদিন লোকে শাস্ত্র বলতে যেন যা বলে তাই সত্য, তাই হচ্ছে অমর, তাই হচ্ছে আমাদের ভবিতব্য, আর উনি তো তাকে উল্টো করে দিলেন। এই যে উল্টো যদি করে যায় তাই ওকে জানিও না, তাই ওকে পড়তে দিও না। আপনি ভাবেন তো আমরা যে এই যে বড় বড় পণ্ডিতদের সাথে আমরা কেমন করে পাবো? আমার বাবা ইংরেজি স্কুল না হলে ওই মিট সাহেব হরিচাঁদ ঠাকুর যে মিড স্কুলে গুরুচাঁদ ঠাকুর করেছিলেন সেই স্কুল না হলে পড়তে পারতেন না, আমিও পড়তে পারতাম না হাই স্কুলে। এই বিদ্যাসাগরের কলেজে কবে পর্যন্ত, এই যে বিনয়বাবুর বইতে দেখেন তো আপনারা সবাই জানেন যে কবে পর্যন্ত এখানে শূদ্ররা ঢুকতে পেরেছে। বেথুন কলেজের যে জন্ম, ওমেন কলেজ, সেই কলেজে কি দলিত মেয়েরা পড়তে পেরেছে? পড়তে পারেনি। একটা মাদ্রাসা অবশ্য হয়েছিল মুসলমানদের জন্য, দলিত, তারা তো এক দলিত তাদের জন্য, কিন্তু তাছাড়া তো এইসব কলেজ তো কোথাও হয়নি। তা যদি না হয় তাহলে তারা জানবে কেমন করে? গোটা ভারতবর্ষ এই অবস্থা আপনারা বুঝে নিন। সেই ভারতবর্ষকে আলোকিত করার দিকে নিতে হবে। সেই দিকে যে ব্রত নিয়ে যিনি গেছেন তার নাম আম্বেদকর। আরো এই যে নিয়ে আরেকটু আমি বলতে পারি সামান্য, বেশি সময় নেব না, পরীক্ষিত বলতে আছেন, এটা তো কেন সমস্যা বেল বাজিয়ে দেবে। এই যে আমাদের ভূমি ব্যবস্থা নিয়ে, আচ্ছা ওই অ্যান্থ্রোলজির কথাটা একটা পয়েন্ট বলি, তারপরে আমি অন্য জায়গায় চলে যাবো, আর বলবো না বেশি। এই যে বিয়ের ব্যাপার, বিয়ের ব্যাপারটাই কিন্তু সমস্ত জাতপাতের মূলে। যদি একবার বিয়ে হয়, জীববিজ্ঞান মতে তাতে দুর্বল জাতি ভবিষ্যৎ প্রজন্ম জন্মায়। যদি ভিন্ন গোত্রে বিয়ে হয় তাহলে কিন্তু তা থেকে তারা মুক্তি পেতে পারে। এই নতুন নতুন নানা আবিষ্কার এখন হচ্ছে, তাতে আপনারা দেখতে পাচ্ছেন। সেই জায়গায় উনি বললেন এই যে যদি আমাদের বর্ণ ব্যবস্থাটা মুক্ত হতে পারবে না যদি এই নানা বর্ণের ভিতরে বিয়ের ব্যাপারটা না হতে পারে। অন্তত যেমন ধরেন কায়স্থরা কেবল কায়স্থদের সাথে বিয়ে করে, ওরা কিন্তু ব্রাহ্মণরা শুধু ব্রাহ্মণদের ভিতরে বিয়ে করে। তা আবার নানা রকম ভাগ আছে, কে কতটা কুমিন, কতটা কার চিপলে পারে আলু জমে ইত্যাদি ইত্যাদি দেখে শুনে তারা দেয়। এই যে জায়গাটা, এই জায়গাটা উনি বলেছেন না, এতে জাতি এবং ফলত কি হলেতে এই বর্ণ ব্যবস্থাটা ভারতবর্ষকে এত দুর্বল করলো যে আপনারা জানেন যে মুসলমান আক্রমণ যখন ভারতে হয় এই ইংরেজের আগে, তখন ইতিহাস বলে যে 12টা না কটা ঘোড়া এসে দেখি এই বাংলায় ঢুকে পড়ে গোটাটা দখল নিয়ে নিয়েছে। অর্থাৎ ঐক্যটা ছিল না। হিন্দু সভ্যতার ভিতরে ঐক্য থাকবে কেমন করে? এত যদি আমি আমার বাড়ির যারা কাজ করে সেবা করে তাদের আমার ঘরে স্পর্শ করতে দেই না। এই যে বর্ণ ব্যবস্থাটা ভয়ঙ্কর ভাবে ক্ষণ ভঙ্গুর করে ভারতীয় সমাজকে দুর্বল করে দিয়েছিল, যার বিরুদ্ধে আম্বেদকরের যুদ্ধ, যাকে প্রসারিত করে আজাদী বাহিনীতে নেতাজি একটা শক্তিশালী বাহিনী তৈরি করেছিল যারা ভারতবর্ষকে মুক্তি দিয়েছে। তা নাহলে ভারতবর্ষ মুক্ত হতো না। এই যে নানা ধরনের ঐক্যের বোধ, ঐক্যের যে শিক্ষা, নৈতিকতা, এই নৈতিকতাকে যদি প্রসারিত না করা যায় তাহলে ওই যা আছে তাই থেকে রেখে যা যা আছে ভালো, হাত দিয়ে তেল দিয়ে হাত দিয়ে চলে গেলাম,
যেমন করে ব্যায়াম করতে গেলে শক্ত করে ব্যায়াম করতে হয়, গায়ে তেল মাখলে হাত দিয়ে শুধু গায়ের উপর দিয়ে চলে গেলে সব ছেলের শরীর ভালো হয় না, সেই রকম করে একটা শক্ত আঘাত দিয়ে সেটা করা দরকার। আমি এবার আর 2-3টে পয়েন্ট বলবো বিচ্ছিন্নভাবে। এই জমির কথাটা বলি। জমির ব্যাপারে আমাদের একটা ধারণা, লাঙ্গল যার জমি তার হলেই বোধহয় দেশ উদ্ধার হয়ে যাবে। হবে না, হয় না। তার প্রমাণ হচ্ছে যখনই জমি যারা লাঙ্গল দিচ্ছিল আর জমি দিচ্ছিল তারা যখন একটু সরে গেল, তখন সমস্ত দরিদ্র জমি সব সাজাটা নিয়ে গেল, বেদখল হয়ে গেল। এই যে অবস্থানটা বুঝে নিন। এই জন্য আম্বেদকরের কথা হচ্ছে তার সাথে সাথে তার একটা, যেটাকে ভাষাতন্ত্রের ভাষায় বলে পলিটিক্যাল রেভলিউশন এবং কালচারাল রেভলিউশন পাশাপাশি চলতে হবে। যদি এই কালচারাল রেভলিউশন আর পলিটিক্যাল রেভলিউশন একসাথে না চলতে পারে, তাহলে তার বিপ্লব স্থায়িত্ব পাবে না, অতি বিপ্লব করে যাবে। উনি বলেছেন পরে ইউরোপের স্টেটগুলোর কথা। তো সেই জন্য আমি বলছি যে এই উনি জমির কথা কি বলেছিলেন, জমি রাষ্ট্রায়ত্ত করো, জমিতে সমবায় করো, যারা চাষ করে তাদের আলগুলো তুলে দাও, জমির আল তুলে দাও, আল তুলে দিয়ে একসাথে চাষ করো। তাহলে হবে কি, একটা উন্নত চাষ পদ্ধতি সেখানে আসতে পারবে, যেমন জাপানে এসেছে, সেই সময় এসেছিল। এবং তার ভিতর দিয়ে যদি এদেরকে একসাথে করে দেওয়া যায়, তাহলে তাদের যদি তার লাভ তারা পায়, এই সমবায় পদ্ধতি তাকে একটা মুক্তি দেবে। ভারতবর্ষের মতন দেশে যেখানে অস্পৃশ্যতা হচ্ছে মূলত নিহিত হচ্ছে তার জমি ব্যবস্থায়, ভূমি ব্যবস্থায়, অধিকাংশ সমস্ত জমির মালিক হচ্ছে ব্রাহ্মণ, আর চাষ করবে শূদ্ররা, তার বাড়িতে ফসল তুলে দিয়ে দেবে। তারপরে আপনারা যার তেভাগা, চার ভাগা ইত্যাদি ইত্যাদি যা যা দেখেন, তার পরবর্তী নানা রকম পরিবর্তন বিবর্তন এবং তার ভিতর দেশে আন্দোলনের অগ্রগমন। এই যে উনি যে একবারে জীবনের শেষে উনি বলেছেন বুদ্ধ ধর্ম গ্রহণ করলেন, কেন? উনি দেখলেন ভারতের এই সমাজে এখানে শ্রেণী ব্যবস্থাটা আছে। এইটা ভাববেন না যে এই বর্ণ ব্যবস্থাটা কোনো সামাজিক কেবলমাত্র, এর ভিতরে নিহিত অর্থনীতি, এবং সেই অর্থনীতি হচ্ছে শিলীভূত শ্রেণী, সেটা হচ্ছে শ্রেণীটা শিলীভূত হয়ে আছে বর্ণ ব্যবস্থা। তাই জন্যে মনুবাবু বলেন যে শূদ্রের কোনো সম্পত্তি অধিকার দেওয়ার ক্ষমতা থাকবে না, অধিকার থাকবে না। শূদ্র তার কাজ করতে পারবে, কিন্তু তার ফল ভোগ করতে পারবে না। গীতাও তো তাই বলছে, তুমি ফলের আশা করো না। এই গোটা জায়গাটা সব মিলিয়ে দেখেন একটা চক্র। এই চক্রকে যে আঘাত করতে হলে কাকে দরকার? জ্ঞানী লোক দরকার, কেবলমাত্র আন্দোলনের লোক দরকার নয়। এক দঙ্গল মূর্খকে নিয়ে আন্দোলন করা যায় না। একটা আম্বেদকর আপনাকে ভারতবর্ষকে কোথায় নিয়ে গিয়েছে দেখেছেন? এই সংবিধানের ভিতরে আপনি এই ইন্ডাস্ট্রিয়াল ল বলেন, অন্যান্য ল বলেন, তার একটা একটা আইন করতে কতদিন আন্দোলন করতে হতো, কতদিন আন্দোলন করতে হয়। আর আন্দোলন করলেই যে অনেক মানুষ অনেকদিন ধরে আন্দোলন করলে যে জয়ী হয়, পৃথিবীর ইতিহাস তার দৃষ্টান্ত দেয় না, আমাদেরও দেয় না। তাহলে আমি বলবো আমার ছোট ছেলে মেয়েদের, তোমরা যা পড়াশোনা করবে ভালো করে পড়াশোনা করবে। মাস্টারমশাইকে তেল দিলে নাম্বার পাওয়া যায়, আমরাও পেয়েছি, 9 পেপার বলে, তা করবে না। করবেন যথার্থভাবে, নিজে ভালো করে পড়ে, এবং পড়ে একজন আম্বেদকর হবে। আম্বেদকর হতে পারলে ওইভাবে সংবিধানে যে ভাষণ দিয়েছেন তিনি, তার 26 খণ্ড রচনাবলী, এবং তার ভিতরে তার বড় একটা অংশ তার স্পিচ, সে যেভাবে তাকে কাউন্টার করেছে, ভারতবর্ষের কোন পণ্ডিত তাকে সেই সময় কেউ ছিল না যে তাকে প্রতিরোধ করতে পারে। তা না হলে আমরা বলি না আম্বেদকরের সংবিধান, আম্বেদকরের সংবিধান হয়, ধরো সিনেটের সিদ্ধান্ত হবে, সেই সিনেটের সিদ্ধান্ত একজন লোক করতে পারে না, সেখানে অনেকের আলোচনা হয়। কিন্তু সে যদি এমন হয় তার আলোচনার কেউ উত্তর দিতে পারছে না, তার যুক্তি, তার তথ্য, তার তত্ত্ব তাকে কেউ অতিক্রম করতে পারছে না, তখন সেইটা গ্রহণ করতে বাধ্য হয়। চোখগুলো যায় হয়, সবসময় হয় না, অনেক সময় তারপর সরে যায়। যার জন্যে
এই যে মহিলা বিলটা সিদ্ধান্ত নেহেরু তাকে কথা দিয়েছিল সেই সময় মহিলা বিল পাস করাবে, কিন্তু তা করালো না বলে উনি পদত্যাগ করলেন তার থেকে। আমাদের এখনকার পদত্যাগ করে কেন? আমাকে এমপিতে দাঁড়াতে দেবেন না, এবার আমি পার্টি থেকে পদত্যাগ করলাম। আমাকে এটি আমি করবো, আমাকে বড় মন্ত্রী করতে চেয়েছিলেন, বললেন না, আমি পদত্যাগ করলাম। আর আম্বেদকর পদত্যাগ করেছিলেন সারা ভারতবর্ষের সমস্ত নারীদের অধিকারে, দলিত নারী নয়, সমস্ত নারীদের অধিকারের জন্য তিনি বললেন এই আইন যদি পাস না হয়, আপনি আমাকে বলেছিলেন আনতে নেহেরু, আপনি বলেছিলেন আজকে আপনি দক্ষিণপন্থীদের অত্যাচার, দক্ষিণপন্থীদের প্রভাবে সরে যাচ্ছে, পেছিয়ে যাচ্ছেন, এই পেছিয়ে যাওয়া উচিত নয়। উনি তারপরে একটা চিঠি লিখে একটা ভাষণও দিয়েছিলেন দারুণ, তারপর পদত্যাগ করলেন। এই যে নানা স্তরে নানা ধরনের যুদ্ধ, আম্বেদকরের একটা রচনাবলীও নেই, একটা লেখাও নেই যা তার আন্দোলনের ফসল না। আমাদের বুদ্ধিজীবীরা বাড়ি বসে বই লেখে, সেই বই প্রয়োগ করতে গেলে আপনি ফেল করবেন, কারণ ওতে এয়ার কন্ডিশনের পরে তাপমাত্রার পরে নির্ভর করে, ওতে তো এতে নির্ভর করে না। আর সব সেকেন্ডারি তথ্য, অধিকাংশ বই সেকেন্ডারি তথ্য। ওই আমি এই কথাটা বলে আমি শেষ করি, আমার অনেক সময় চলে যাবে। সেটা হচ্ছে না, শেষ করিনি, সেটা হচ্ছে না, তোমাদের তো ধৈর্যের সীমা আছে, খিদে পেয়েছে, কারণ এখন তো 6টা বা 6:10 বাজে। সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা সদা সচেতনতা নিয়ে চলা দরকার। আর অতিরিক্ত কাউকে প্রশ্রয় দেওয়া দরকার না। অতিরিক্ত প্রশ্রয় দিলে সে মাথার পরে উঠবে। ঘর যেগুলো থাকে, বাড়ি যেগুলো থাকে, তা নাট মন্দিরের মতন খুলে দিলে পরে আপনার উদারতা দেখাবে, কিন্তু সেই ঘরে আপনার মা বা মেয়ে বাস করতে পারবে না। তার জন্য একটু সংকীর্ণতা লাগবে। ওই সংকীর্ণতার বৃত্ত যদি আপনি রক্ষা না করতে পারেন, তাহলে ওটা নাট মন্দির হবে। দুদিন পরে এই গান বাজনা করতে করতে কীর্তনের মস্তানরা এসে ঢুকে পড়বে, আর আপনার ঘরে থাকা হবে না, ঘর থেকে বের করে দিতে যাবে। সেই জন্য অধিকার সম্বন্ধে, এবং এইটা কিন্তু খুব সুপরিকল্পিত চিন্তার মাধ্যমে নিতে হবে। আমার মতন এই সূত্রের বাচ্চা তো যা তা বলে ফেলে, মনে যা আসে পেটে যা আসে বলে ফেলে, ওরকম বলবেন না। আমি যদি একটু অন্য আর একটু অন্যরকম সাইজের হতাম, তাহলে আমি তার কত মিষ্টি মিষ্টি করে বলতে পারতাম, আমি তো বলতে পারলাম না। ওরকম করে ডাইরেক্ট সব কথা বলি। আমি বলতে চাচ্ছি সমাজকে অধ্যয়ন করতে হবে, এবং দরকার হলে রাত্রে শুধু একখানা রুটি খেয়ে থাকতে হবে আম্বেদকরের মতন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে থাকার সময়। তাও বই পড়তে হবে, কিনতে হবে। আম্বেদকর যখন ওই দেশ থেকে আসেন, জাহাজে করে তার বই এসেছিল, জাহাজটা ডুবে গেছিল বোমে, তার জন্য তিনি অনেক হাজার টাকা পেয়েছিলেন। তখন তিনি এই দেশ প্রায় তার চাকরি নেই, ভয়ঙ্কর অবস্থা, তাকে তার খাবারের ব্যবস্থা হয়েছিল, বাবা মারা গেছে, সেই অবস্থা থেকে তিনি সংসারকে রক্ষা করতে পেরেছিলেন। কিন্তু তার যে অজস্র জ্ঞান রাজি ছিল তা তার হয়নি। কে কি বললো তা মেনে নেওয়াটা প্রধান কথা না, অমান্য করতে হবে, প্রশ্ন করতে হবে। আম্বেদকর সবসময় তাই করেছেন। তা যদি না করতে পারতেন তাহলে আম্বেদকর হতে পারতেন না। আমি চাই তোমাদের ভিতরে যে ছোট ছোট আম্বেদকর একটু একটু আছে, ওটাকে একটু বড় করে তোলো। এবং ওই বড় করে তোলাটা আছে 3 ধরনের কাজের মাধ্যমে। একটা নিজের সেলফ স্টাডি, যা পড়বে ভালো করে পড়ে, ভালো করে জেনে তাকে অতিক্রম করা, তাকে স্বীকরণ করা। দ্বিতীয়ত হচ্ছে তার জন্য যে যুক্তিবোধ এবং মুক্তিবাদ, তা নিজের বুকের ভিতরে অধ্যয়ন স্থাপন করা। তৃতীয় কথাটা হচ্ছে তার জন্য, নিজের জন্য না শুধু, তার জন্য আন্দোলন করা। চাকরি তো সামনে নেই, অর্থাৎ চাকরির চিন্তা করো না, সমাজের চিন্তা করো। সকলকে